সেমেস্টার 3 তে তোদের সিলেবাসে কি কি আছে, নাম্বার ডিভিশন কি কি আছে সেগুলো বলে দিই। কিভাবে নাম্বার ডিভিশন থাকে জানিস নিশ্চয়ই। চারটা সেমেস্টারই 35 35 35, তাই তো? দুটো সেমেস্টার হয়ে গেল 35 35 করে, 70 এক্সাম হয়ে গেল, হয়তো 20 25 পাবি বোধহয়, বেশি পাবি। মানে প্রথম সেমেস্টারে 20 25 উঠে গেছিল। আচ্ছা আচ্ছা, এবার এবার কিন্তু মুশকিল, যদি ফেল করে যাস, ফেলই কিন্তু, হ্যাঁ, পাস করার মতো কোনো সুযোগ থাকছে না। সেমেস্টার 3 তে তোদের 35 মার্ক থাকবে। এই 35 মার্ক কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে ভালো করে শোন। প্রথম যে ইউনিট তোদের থাকবে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ থেকে থাকবে তোদের 8 মার্ক। ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ এই ইউনিটটা থেকে থাকবে তোদের 8 মার্ক। নেক্সট থাকবে কারেন্ট ইলেকট্রিসিটি, বা এটাকে বলবো প্রবাহী তড়িৎ। এখান থেকে থাকবে 8 মার্ক। শোন ভালো করে, কারেন্ট ইলেকট্রিসিটি বা কি বললাম, প্রবাহী তড়িৎ, নামগুলো কি, এর ভেতরে কি কি আছে সব এক্সপ্লেন করছি একটু পরে। নেক্সট পার্ট থাকবে ইলেকট্রোম্যাগনেটিজম বা ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট, যাই বলি না কেন, এই চ্যাপ্টারটা থেকে থাকবে 8 মার্ক। তারপরে থাকবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট, নাম শুনেছিস? এসি কারেন্ট নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই পড়বি শুধুমাত্র, এত কিছু আছে এর মধ্যে। হ্যাঁ, শুধুমাত্র এসি কারেন্ট নিয়ে আলাদাই একটা চ্যাপ্টার। এখান থেকেও থাকবে 8 মার্ক, চারটা চ্যাপ্টার থেকে 8 8 করে, 4 8 কত হলো, কত বাকি থাকলো? এই 3 মার্ক থাকবে তোদের, দাঁড়া, লাস্টে ইলেকট্রোম্যাগনেটিক, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে, তড়িৎ চুম্বকীয় আবেশ। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড এসি থেকে 8 মার্ক, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে থাকবে 3 মার্ক। এই যে ওয়েভস চ্যাপ্টারটা, এটা 3 থেকে 4 পেজের একটা চ্যাপ্টার, বইয়ে বেশি হতে পারে, 3 থেকে 4 পেজের কন্টেন্ট আছে এর মধ্যে, আর এখান থেকে থাকে 3 মার্ক। এই 3 মার্কই পাওয়া যাবে, যেটুকু করাবো সেইটুকুর মধ্যেই তুই 3 মার্ক পাবি, তো এই 3 মার্কটা তোর হাতে গোনা, ঠিক আছে? এর মধ্যে ইজি চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। যখন করাবো তখন তোদের পার্সপেক্টিভ আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা ইজি মনে হবে। আমার মতে ইলেকট্রোস্ট্যাটিকটা তুলনামূলকভাবে ইজি চ্যাপ্টার হবে। এখান থেকে 8 মার্ক তোলাই যাবে, যা যা করবি সেগুলোই আসবে। সমস্যা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর এসিতে গিয়ে, এই জায়গাটা একটু কমপ্লেক্স মনে হয় ছাত্রদের কাছে, বাকি এমন কোনো কঠিন কিছু নেই, এই জায়গাটা একটু জটিল মনে হয়, তো এখান থেকে পুরোপুরি 8 না আসলেও বাদ দিলেও দেওয়া যায়। 35-এর মধ্যে 30 অনায়াসে তোলা যাবে, 35-এ 35 তোলার মতো করেই আমি তোদেরকে পড়াবো। 35 না 35, একটা কোশ্চেনে এদিক ওদিক হবে না। যেভাবে ফার্স্ট সেমিস্টার আমি বলেছিলাম যে এগুলো কর, এগুলোর মধ্যে দেখেই আসবে, ওই ধরনেরই এসেছে, তারপরেও পারিসনি কারণ সিরিয়াসলি নিসনি। হয়তো মনে হয়েছিল যেমন বলে ওরকমই বলছে, অ্যাকচুয়ালি অতটা সিরিয়াসলি নিসনি। কিন্তু দেখ, তোদের আলাদা আলাদা স্কুলে পরীক্ষা হয়েছে কিন্তু কন্টেন্ট ওই জিনিসই ছিল, আলাদা আলাদা কোশ্চেন, তবে কন্টেন্ট যা যা করেছিলাম ওইগুলোই। তো এবারও তাই হবে, এই যা করাবো তার বাইরে কিছু থাকবে না, ঠিক আছে? এবার তোদের যে বইটা আমি সাজেস্ট করেছি, এই বইটাতে এত বেশি কোশ্চেন আছে, এত কোশ্চেন আছে, তুই যদি সব কোশ্চেন সলভ করে নিতে পারিস, তাহলে তোর তো শুধু বোর্ডের জন্য প্রিপারেশন হবে না, তোর নিট এবং জেইর জন্য প্রিপারেশন হয়ে যাবে শুধুমাত্র এই বইটা। এই বইটা এমন ভাবেই তৈরি হয়েছে এবার, ওই জন্য আমি এটাই সাজেস্ট করেছি। হ্যাঁ, এই বইটা এমন ভাবেই তৈরি করেছে, অ্যাকচুয়ালি নিট আর জেইর যা যা কন্টেন্ট আছে পুরোটা এর মধ্যে আছে, বুঝতে পারলি? তোকে বেছে বেছে পড়তে হবে, তুই তো বাঁচতে পারবি না, আমি বেছে দেবো তোকে বোর্ডের জন্য কোন কোন জিনিসগুলো পড়তে হয়। ক্লিয়ার? এবার যাদের নিট জেইর ইচ্ছা আছে, তারা এই বইটাতে কোনো কিছু বাদ দিবি না, হুবহু সব পড়ে যাবি, প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা কনসেপ্ট একদম নিট যেই টার্গেট করে বই তৈরি করা আছে। যাই হোক, তো এই যে বিষয়গুলো দেখছিস, এবার আমি প্রত্যেকটা ইউনিট ওয়াইজ বলে দিচ্ছি যে কোন ইউনিটে কি কি জিনিস তোদেরকে পড়তে হবে। নতুন কিছু না, নাম আগে তোরা শুনেছিস একটু একটু, ওই সব জিনিসগুলোকে একটু ডিটেলসে পড়তে হয়। যেমন তোরা যখন ইলেকট্রিসিটি ক্লাস 10-এ পড়তে শুরু করেছিলি, চলতড়িৎ পড়তে শুরু করেছিলি, ওইখানে কুলম্বের সূত্র পড়েছিলি, মনে পড়ছে কুলম্বের সূত্র? তো কুলম্বের সূত্র আছে এই ইউনিটটাতে, ওখানে শুধু কুলম্বের সূত্রের বিবৃতি কি এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি এইটুকুই পড়েছিস। এখানে কুলম্বের সূত্রের বিবৃতি গাণিতিক রূপ দেখার পর তার অ্যাপ্লিকেশন করতে হবে প্রচুর পরিমাণে। এবার তোরা ভেক্টর শিখে নিয়েছিস ক্লাস 11-এ, এখানে ওই তড়িৎ বল তো একটা ভেক্টর রাশি, ওই তড়িৎ বলটাকে এবার ভেক্টরিক্যালি ক্যালকুলেট করা তোদেরকে আবার শিখতে হবে। বিভিন্ন ডাইরেকশন দিয়ে দিবে, ওখানে ছিল দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এখানে 4টা আধান দিয়ে দিল, চতুর্ভুজ দিয়ে দিল, চতুর্ভুজের 4টা কোণাই
আধান রাখা আছে, ওদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, বা সেন্টারে ক্রিয়াশীল বল কত হবে, এই ধরনের কনসেপ্টগুলো চলে আসবে। একটু লেন্দি হবে। এবার কঠিন কিছু হবে না, ম্যাচিওর হয়ে গেছিস, অতটা ম্যাচিওর হয়ে গেছিস বোঝার মতো। ওটা ক্লাস 10-এ যদি করতাম জটিল লাগতো, এখন অতটা ম্যাচিওর হয়ে গেছিস যে এইসব জিনিসগুলো সহজই লাগবে। ঠিক আছে? কুলম্বের সূত্রের সাহায্যে অনেক সময় বল বের করা যায় না বা অনেক ক্যালকুলেশন করা যায় না, তখন একটা উপপাদ্যের প্রয়োজন পড়ে, সেই উপপাদ্যটা হচ্ছে গাউসের উপপাদ্য, খুব সহজে বের করার জন্য। নাম শুনেছিস গাউসের উপপাদ্য? শুনিসনি? ক্লাস 10-এ তো ছিল না। ওই জিনিসটা নতুন শিখতে পারবি, কিছু কিছু নতুন টার্ম জানতে পারবি। ঠিক আছে? তারপরে এখানে তড়িৎ বল কেন কাজ করে, একটা ইলেকট্রন একটা প্রোটন এদের মধ্যে আকর্ষণ বল কেন কাজ করে, দুটো বিপরীত আধানের মধ্যে বিকর্ষণ বলই কেন কাজ করে, এই যে রিজন গুলো দরকার, এই রিজন গুলো এখানে পড়বি। তারপরে তোরা পড়েছিস যে ইলেকট্রনই হচ্ছে সব থেকে ফান্ডামেন্টাল পার্টিকেল, ওর থেকে ছোট কিছু হয় না। এখন দেখবি ইলেকট্রনকেও ভাঙা যায়, যদিও বাস্তবে পাওয়া সম্ভব নয়, তবে থিওরিটিক্যালি সম্ভব। এটাকেও আবার ভাঙা যায়, নাম কোয়ার্ক, পরে পড়বি এইসব। কোয়ার্ক তোদের সিলেবাসে নেই, শুধু নামটুকু জানতে হবে। তো এই বিষয়গুলো আছে তোদের ওই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারের মধ্যে। আর কি আছে? তড়িৎ বিভব, তড়িৎ বিভব কাকে বলে, আর তড়িৎ বিভবের রাশিমালা, এইটুকুই তো পড়েছিস। এখন তড়িৎ বিভব নিয়ে পুরো একটা আলাদা চ্যাপ্টার, পুরো একটা আলাদা চ্যাপ্টার। তড়িৎ বিভবকে কাজে লাগিয়ে কিভাবে ভ্যান ডি গ্রাফ জেনারেটর তৈরি হয়, এইসব জিনিসগুলো পড়বো। পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ফিল করবি অ্যাকচুয়ালি, যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি। চোখে দেখতে পাবি না জিনিসটাকে, এই যে ইলেকট্রিসিটি চোখে দেখতে পাচ্ছিস না, কিন্তু জিনিসটাকে তুই ফিল করতে পারবি, এটা কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হয়েছে, এর মধ্যে কি চেঞ্জ হতে গেলে তুই আউটপুটে কি চেঞ্জ পাবি, এই সব জিনিসগুলো তুই ফিল করতে পারবি। কিছু কিছু ইনস্ট্রুমেন্ট সম্পর্কে তুই জানতে পারবি। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, আর কি পাবি? ক্যাপাসিটার, ধারক, নাম শুনেছিস? শুনিসনি? ক্যাপাসিটার শুনেছিস? ফ্যানে লাগানো হয় দেখবি, সিলিন্ড্রিক্যাল একটা ক্যাপাসিটার, মাঝে মাঝে খারাপ হয়ে যায়, কিনতে যেতে হয়, একটা ক্যাপাসিটার কিনে এনে লাগিয়ে দিতে হয়। তো ওই যে ক্যাপাসিটারটা, ওর ইউজেস প্রচুর, ওইটা সম্পর্কে একটা আলাদা চ্যাপ্টার আছে ক্যাপাসিটার নিয়ে। সেই ক্যাপাসিটার নিয়ে আমরা পড়বো, মানে আধান ধরে রাখতে পারবো। ঠিক আছে? এই সব বিষয়গুলো মানে মোটামুটি 3টে চ্যাপ্টার আছে তোর ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে, গোটা গোটা 3টে চ্যাপ্টার ধরা যায় ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে। তারপরে আছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটিতে কি কি পড়বি, এটা তুলনামূলক সহজই লাগবে। কারেন্ট ইলেকট্রিসিটি সহজ কারণ লাগবে, কারণ তোদের ক্লাস 10-এ ম্যাক্সিমামটাই কারেন্ট ইলেকট্রিসিটি ছিল। কারেন্ট ইলেকট্রিসিটি মানে যেখানে তোর কারেন্ট ফ্লো করছে, মানে ইলেকট্রনগুলো ফিক্স নেই, ইলেকট্রন প্রোটন ফিক্স নেই, মুভ করছে, সেটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি। তো তোরা এরকম পড়েছিস কোথায়? ওহমের সূত্র পড়েছিস। ওহমের সূত্র কারেন্ট ইলেকট্রিসিটির পার্ট। ওহমের সূত্র পড়বি, ওহমের সূত্র কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, এইসব জিনিসগুলো পড়বি। রোধ মানে বুঝেছিলি, রোধের ফর্মুলা দেখবি, রোধ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে এইসব দেখবি, রোধকে কোন কোন জায়গায় কাজে লাগানো যেতে পারে। এবার রোধ কিভাবে তৈরি করা হয়েছে সেই গঠনটাও দেখবো। কার্বন রেজিস্টার বলা হয়, কার্বন রেজিস্টারের কালার দেখে কি করে রোধ বের করা যায় সেগুলো ডিসাইড করবো। বোঝা গেল? অনেক ইনস্ট্রুমেন্ট পড়বো, যেমন গ্যালভানোমিটার বলে একটা নতুন ইনস্ট্রুমেন্টের নাম শুনবি, অ্যামমিটারের নাম শুনবি, ভোল্ট মিটারের নাম শুনবি। এই ইনস্ট্রুমেন্টগুলো, ইলেকট্রিক ডিভাইসগুলো কি করে কাজ করে, এর ভেতরে কি আছে, এইসব জিনিসগুলো আমরা এখানে পড়বো কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে। বুঝতে পারলো? কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে মেইনলি ইনস্ট্রুমেন্ট প্রচুর আছে, যেমন হুইটস্টোন ব্রিজ বলে একটা পাবি, মিটার ব্রিজ পাবি। ঠিক আছে? এই সব জিনিসগুলো তোরা এখানে পাবি। রোধ কি করে বের করতে হয় তার এক্সপেরিমেন্ট করা দেখবি তোরা এখানে। ক্লিয়ার? কারেন্ট ইলেকট্রিসিটি বুঝতে পারলি কি কি আছে এর মধ্যে। মোট কথা ওখানে ওহমের সূত্র পড়ে ছেড়ে দিয়েছিলি, এখানে ওহমের সূত্রের পরে আরো এক্সটেন্ড করে যেতে হবে পার্টটাকে। ওকে, নেক্সট পার্ট আছে ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রো প্লাস ম্যাগনেটিজম ওয়ার্ডটাকে যদি ভাঙা যায়, ইলেকট্রন আর ম্যাগনেটিজম, মানে কারেন্টের সাথে ইলেকট্রনের ফ্লোর সাথে ম্যাগনেটিজমের একটা প্রভাব আছে। এটা এখানে এসে তারা পড়বি, পড়েছিস আগেও। ফ্যারাডের সূত্র পড়েছিস? পড়েছিস তো? ফ্লেমিং এর বামাস্ত নিয়ম, হ্যান ত্যান এইসব জিনিসগুলো পড়েছিস, তড়িৎচুম্বকত্ব। তো এখানে তোরা দেখবি যে যদি কারেন্ট ফ্লো করে তাহলে তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায়। ঠিক আছে? এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে কি কিভাবে কাজে লাগানো যেতে পারে, ইলেকট্রোম্যাগনেট, তড়িৎ চুম্বক, এটা কি করে তৈরি করা হয়, কিভাবে কাজে সবসময় তো আমরা ন্যাচারাল ম্যাগনেট পাবো না বা প্রাকৃতিক ম্যাগনেট পাবো না, পেলেও প্রাকৃতিক ম্যাগনেটের কাজ সবসময় মানে সবসময় ইউজফুল হয় না। এমনও আমার কোনো ডিভাইস প্রয়োজন পড়তে পারে, যে ডিভাইসে প্রয়োজন অনুযায়ী আমার ম্যাগনেটিজম দরকার। আমার এখন ম্যাগনেটিজম দরকার, আমি এখন ম্যাগনেটিজম তৈরি করবো, কিছুক্ষণ পরে যেন ওর মধ্যে আর ম্যাগনেটিজম না থাকে বা ম্যাগনেটের প্রপার্টি না থাকে। তো সেটা তো ন্যাচারাল ম্যাগনেট দিবে না, ও সবসময় ম্যাগনেট হয়ে আছে, ওর এফেক্ট সবসময় দেখাবে। ইলেকট্রোম্যাগনেটটাকে সেইভাবে কাজে লাগাতে পারি। কারেন্ট পাঠাতে গেলে ম্যাগনেটিজম মানে ম্যাগনেটিক এফেক্ট দেখাবে, আর কারেন্ট না যেতে গেলে ম্যাগনেটিক এফেক্ট দেখাবে না। ঠিক আছে না? তো এরকম ভাবে ইলেকট্রোম্যাগনেটকে কাজে লাগানো হয়। ইলেকট্রোম্যাগনেট দিয়েই বর্তমানে বড় বড় ক্রেন গুলো কাজ করে। ক্রেন গুলো দেখিস না, বড় বড় ওই ট্রলি গুলোকে তুলে নেয়, ভারী ভারী বস্তুগুলোকে তুলে নেয়, জাহাজে তুলে তুলে রাখা হয়। তো ওই জিনিসগুলো কি করে, ওগুলো ইলেকট্রোম্যাগনেট দিয়ে কাজে লাগানো হয়। ওখানে প্রয়োজন অনুযায়ী কারেন্ট পাঠিয়ে ওটাকে ম্যাগনেটে পরিণত করা হলো, জাস্ট চুম্বকের মতো আকর্ষণ করে নিল, যখন রেখে দিল আবার ওর মধ্যে কারেন্ট ফ্লো করা বন্ধ করে দিল, ব্যাস ম্যাগনেটিজম ছুটে গেল। বুঝতে পারছিস? এইভাবে ওই জিনিসগুলোকে কাজে লাগানো হয়। তো এই বিষয়গুলো এখানে পড়বো। বায়ো সাভার্ট ল তো ছিল না আমাদের ক্লাস 10-এ, ছিল না। যাই হোক, তো এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম পার্ট। তারপরে দেখবো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন
এবং এসি কারেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে ম্যাগনেটের মুভমেন্টের জন্য কোনো পরিবাহী লুপের মধ্যে কারেন্ট ইনডিউসড হয়ে যাবে। ধর এটা একটা পরিবাহী লুপ, এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, এর আশেপাশে যদি আমি একটা ম্যাগনেটকে নিয়ে আসি আর যদি মুভ করি, কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো পড়ানোর সময় বলবো, সেই কন্ডিশন যদি অ্যাপ্লাই করা যায় তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। কোনো ব্যাটারি কানেক্ট নেই, কোনো কারেন্ট সোর্সের সাথে কানেক্ট নেই, আশেপাশে জাস্ট চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করব, এর মধ্যে কি হয়ে যাবে, কারেন্ট ইনডিউসড হয়ে যাবে। তো এটাই পাবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে। ঠিক আছে, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকেই আমরা পেয়ে যাবো অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট, যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি। আমরা যে কারেন্টগুলো ইউজ করি এগুলো ডাইরেক্ট কারেন্ট না, এগুলো সব হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, এবং অল্টারনেটিং কারেন্টের ইউজেস প্রচুর, বিভিন্নভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। ডিসির তুলনায় এর সুবিধা অনেক বেশি, সেই জন্য এটাকেই ব্যবহার করা হয়। ঠিক আছে, আবার খাতারনাকও বেশি এটা, মানে বিপজ্জনক সব থেকে বেশি এটা ডিসির তুলনায়। আচ্ছা, আর তোর 5 নম্বরে থাকবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, মানে তোর ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম যে মুভ করে সেটা একটা ওয়েভের আকারে মুভ করে। তো সেই ওয়েভটার ক্যারেক্টারিস্টিক কি, সেই সব বিষয়গুলো নিয়ে এখানে আমরা দেখবো। তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে, তো এই হচ্ছে তোদের পার্ট, এই 5টা পার্ট তোদেরকে পড়তে হবে সেমিস্টার 3-তে। সেমিস্টার 4 আবার আলাদা বিষয়, লাইট ফাইট চলে আসবে, মডার্ন ফিজিক্স চলে আসবে, সেগুলো আলাদা। তো এই কয়েকটা জিনিস তোদেরকে পড়তে হবে। তো এখানে তুই বুঝতে পারছিস যে এই যে 4টা চ্যাপ্টার, 4টায় 8-8 করে, এখানে এরকম কোনো ব্যাপার নাই যে এটাকে বেশি গুরুত্ব দেবো ওটাকে বেশি গুরুত্ব দেবো না, তাই না? প্রত্যেকটা চ্যাপ্টারকে তোকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারেই তোকে মাস্টার হতে হবে। তুই এমনিতেই সায়েন্সের মধ্যে একটা পার্টিকুলার সাবজেক্ট ফিজিক্স পড়ছিস, তারপরেও যদি যদি এর মধ্যে থেকে একটা চ্যাপ্টার বেছে দিস যে আমার এই চ্যাপ্টারটাই ভালো লাগে, বাকিগুলো ভালো লাগে না, বুঝতে পারছিস ব্যাপারটা? এতটা তো সংকীর্ণ হওয়া যাবে না। সায়েন্স নিয়েছি মানে আমি সায়েন্স পড়বো সবকিছু, তার মধ্যে তুই একটা ফিজিক্স সাবজেক্ট পড়ছিস, তার মধ্যে এসে বলছিস না আমি শুধু এই চ্যাপ্টারটাই ভালো পারি। কেমন লাগছে শুনতে? তাহলে পড়তে গেলে তোকে সবই পড়তে হবে, আর ভালোভাবে পড়তে হবে, পুরোটা জ্ঞান নিতে হবে। হতে পারে তুই কোনোটাতে ভালো বুঝিস, সেটা আলাদা বিষয়, কিন্তু জানতে তো হবে সবই তোকে। হয়েছে, এই হচ্ছে সিলেবাস। এই সিলেবাসটা তোকে এইভাবে শেষ করতে হবে। যেহেতু এমসিকিউ সিস্টেম, সেমিস্টার ওয়াইজ ক্যালকুলেটর অ্যালাউ নেই, সুতরাং ম্যাথমেটিক্সে জোর থাকতে হবে ভালো। কার কার ম্যাথমেটিক্স নেই বলতো? সবার আছে। ম্যাথমেটিক্সে যদি দুর্বল থেকে থাকিস, প্রথমেই বলে দিচ্ছি, 11-এ তুই দেখেই নিয়েছিস ম্যাথমেটিক্স কি পরিমাণে কাজে লাগছে, 12-এও দেখবি ম্যাথমেটিক্স ছাড়া কোনো কিছু এগাচ্ছেই না, একটা প্রবলেমও ম্যাথমেটিক্স ছাড়া আগাবে না। কনসেপচুয়াল কিছু কোশ্চেন সেগুলো বাদ দিয়ে ম্যাথমেটিক্স ছাড়া এগাবে না। যদি ম্যাথমেটিক্স কারো দুর্বল থাকে, একটা মাস অন্তত ম্যাথমেটিক্সের পিছনে সময় দিবি। বেসিক ম্যাথমেটিক্স মানে পুরো 11-12-এর সিলেবাসের কথা বলছি না, জাস্ট বেসিক ম্যাথমেটিক্স। বেসিক ম্যাথমেটিক্স কোনটা? যে ম্যাথমেটিক্স গুলো ফিজিক্সে কাজে লাগবে, মানে যেগুলো না জানতে গেলে ফিজিক্সটাকে তুই এগিয়ে নিয়ে যেতে পারবি না। এবার তুই পাবি কোথায়? নিজে নিজে আবিষ্কার করবি? কোথায় পাবি? ইউটিউবে পাবি। প্রচুর টিচার আছে যে বেসিক ম্যাথমেটিক্স করে রেখেছে, তুই সার্চ করে নিবি বেসিক ম্যাথমেটিক্স, এইচএস লেভেল লিখে সার্চ করে নিবি, বেসিক ম্যাথমেটিক্স পেয়ে যাবি। ওদের প্লে লিস্ট পেয়ে যাবি, কয়েকটা ভিডিও থাকবে, 20-25টার মতো ভিডিও থাকবে, সেগুলো তুই ধর দেখে নিলি। বা অনেকের ভিডিও থাকে 10 ঘন্টারই ভিডিও আছে একটা, ম্যারাথন ক্লাস করিয়েছে, তো ওখান থেকে বেসিক ম্যাথমেটিক্স তুই দেখে নিলি, 4-5 দিন ধরে টাইম নিয়ে দেখলি বা 1 মাস ধরে সময় নিয়ে তুই দেখে নিলি। কিন্তু ওই জিনিসগুলো লাগবে। ইন্টিগ্রেশনে যদি দুর্বলতা থাকে, ইন্টিগ্রেশন কমপ্লিট কর ভালো করে। ডেরিভেশনে দুর্বলতা থাকলে ভালো করে কমপ্লিট কর, লিমিট খুব একটা কাজে লাগে না। তারপরে আর কি জিনিস হবে, তোর ট্রিগোনোমেট্রি প্রচুর পরিমাণে কাজে লাগবে, লগারিদম কাজে লাগবে। ঠিক আছে, জিওমেট্রি যদি দুর্বল থাকে জিওমেট্রি কাজে লাগবে। তারপরে তোর পরিমিতির মধ্যে যে ইকুয়েশন গুলো শিখেছি, সরল রেখা, অধিবৃত্ত, বৃত্ত, এগুলো হয়েছে, এই ইকুয়েশন গুলো কাজে লাগবে। বেশি অতটা দরকার নাই যে ধর ফোকাসের পজিশন বের করতে হবে বা লম্ব দৈর্ঘ্য বের করতে হবে, ওইসব অত কিছু দরকার নাই, জাস্ট ইকুয়েশন গুলো জানা থাকলেই চলবে। যে এই ইকুয়েশন মানে হচ্ছে অধিবৃত্ত, ওই ইকুয়েশন মানে হচ্ছে পরাবৃত্ত, এই সব কনসেপ্ট গুলো তোদের দরকার আছে। ঠিক আছে, হ্যাঁ, সমীকরণ দেখে যেন তুই চিনতে পারি যাস যে এটা কি, এই সমীকরণগুলো প্রচুর পরিমাণে কাজে লাগবে। তাহলে ম্যাথমেটিক্সের বেসিক জিনিসগুলো কিন্তু দরকার পড়ছেই। তারপরে ধর চরম অবম চ্যাপ্টার হয়েছে, চরম অবম ডেরিভেশন হয়ে গেছে, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, প্রথম ক্রমের অবকলন, দ্বিতীয় ক্রমের অবকলন হয়, একটা করে হচ্ছে। তো 12-এ বাকিটা শিখবি। যাই হোক, আমি ভুলে গেছি সিলেবাসে কি আছে না আছে। তো এই 12-এ যেগুলো ম্যাথ আসবে সেগুলো মন দিয়ে শিখতে হবে, কারণ ম্যাথমেটিক্স ছাড়া কিন্তু ফিজিক্সের কোনো চ্যাপ্টারই এগানো মুশকিল হয়ে যাবে। ওকে, তাহলে দুটো জিনিসের উপর গুরুত্ব দিতে হলো, এক হচ্ছে ক্যালকুলেশন জোরদার বানাতে হবে, ক্যালকুলেটর যেহেতু নাই এবার, ক্যালকুলেশনে তোর স্পিড বাড়াতে হবে। এখানে যখন আমি করাবো দেখবি ক্যালকুলেশন আটকে যাচ্ছিস, হয়তো বাড়িতে গিয়ে ওই ক্যালকুলেশনটাকে নিয়ে আবার বসবি যে আমি কেন আটকে গেলাম, এটা বাকিরা তাড়াতাড়ি করে নিতে পারলো, আমি কেন তাড়াতাড়ি করতে পারলাম না, তাহলে কি জায়গা কোন জায়গাটা করতে হতো। এই ছোট ছোট স্টেপগুলো যখন তুই কয়েকদিন করবি কিনা, তখন দেখবি তুই ওদের লেভেলে চলে এসেছিস, তুইও বুঝিয়ে যাবি যে কোন জায়গাটা তুই মিস্টেক করেছিলি, ওই জায়গাটা এবার আমার এগানো উচিত। তাহলে ক্যালকুলেশনটাকে স্ট্রং বানাতে হবে। আর দ্বিতীয়ত, ম্যাথমেটিক্সের বাকি যা যা টার্ম আছে, বেসিক ম্যাথমেটিক্স, সেটাকে স্ট্রং করতে হবে। এগুলো যদি স্ট্রং না করিস তাহলে ফিজিক্স দুর্বল, ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্স কিছু পারবি না। হয়েছে, শুধু কনসেপ্ট নেওয়া হবে। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট তাহলে মাথায় থাকলো। ওকে, এবার যে বিষয়টা সেটা হচ্ছে পড়া কি করে করব। সেমিস্টার 1 সেমিস্টার 2 ভেস্তে দিয়েছি যেভাবে হোক, বা পাস করে যাব, স্কুলের ব্যাপার যেহেতু এটা, ফেল নাও করাতে পারে, বা সাজেশন দিয়েছিল কোনো মতে, যেগুলো কোশ্চেন দিয়েছে সেগুলোই পেয়ে গেছি। কিন্তু 12-এ কে সাজেশন দিবে তোকে? প্রাইভেট টিচার। স্কুল টিচার তো সাজেশন দিবে না।
তাই না? এখন কোশ্চেন কে করবে? বোর্ড। সাজেশন আমি দেবো না, প্রাইভেট টিচার দিলেও আমি সাজেশন দেবো না, কোনো কিছু বলে দেবো না যে এটা ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট। আমি সব করাবো, সব শিখতে হবে তোকে, যা যা সিলেবাস আছে পুরোটা শিখতে হবে। ঠিক আছে? ওর মধ্যে থেকেই সবকিছু আসবে। আচ্ছা, পড়া কি করে করবো? দেখ, যেই দিন পড়াবো, আজকে পড়ালাম আমি, এর আগেও বলেছি এসব রুটিন ফলো করিসনি। আজকে পড়াবো, কতক্ষণ পড়াবো? ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পড়াবো, তার বেশি তো পড়াবো না। আমি পড়াবো 1 থেকে 1.5 ঘন্টা, ধরে নে আমি 1 আওয়ারই ধরে নিচ্ছি, 1 ঘন্টা পড়াবো। কিন্তু এই পড়াটা তোকে করতে হবে মিনিমাম 2 আওয়ার। এই পড়াটা মিনিমাম তোকে 2 ঘন্টা করতে হবে। কেন 2 ঘন্টা লাগবে? কেন আমি 1 ঘন্টা নিচ্ছি পড়াতে, তোর কেন 2 ঘন্টা তৈরি করতে লাগবে? আমি বোঝাচ্ছি, তুই জাস্ট আমার গল্পগুলো শুনছিস, ইনফরমেশন গুলো শুনছিস। তুই কনসেপ্টটা ক্লিয়ার করে নিলি যে কারেন্ট মানে এটা, বল মানে এটা, নিউটনের সমীকরণ এইভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো বুঝে গেলি। এবার এটাকে যদি বারবার বারবার ইউজ না করিস, তুই যদি ওই লাইনগুলোকে বারবার বারবার না পড়িস, তাহলে ওর যে ইনার মিনিংটা, সেটা ওই মুহূর্তের জন্য মনে থাকবে, লং টার্মের জন্য মনে থাকবে না। আমি যে এখন গল্পগুলো বলছি এগুলো মনে থাকবে, 2 দিন পরে এসে আমি যদি তোকে জিজ্ঞাসা করি, বলতো আমি কি কি বলেছিলাম, বলতে পারবি হুবু? পারবি না। তাহলে শুনে শুনে সবকিছু মনে থাকবে না। সেই জন্য আমি গল্পের মতো করে 1 ঘন্টার মধ্যে সবকিছু দেখিয়ে দিলাম, বা 1.5 ঘন্টার মধ্যে সব দেখিয়ে দিলাম। এই পড়াটা তোকে তৈরি করতে হবে মিনিমাম 2 ঘন্টা। তুই ঘড়ি দেখে বসবি, যে 2 ঘন্টার আগে যদি আমার পড়া হয়ে যায়, তুই ভাববি যে আমার পড়া আমি ঠিকঠাক পড়িনি। 2 ঘন্টার আগে আমার হওয়ার কথাই না, মানে আমি ওপর ওপর দেখে চলে গেছি, বা আমার কোনো কিছু ক্লিয়ার হয়নি। এটা তুই নিজেকে প্রশ্ন করে নিবি। তোকে 2 ঘন্টা মিনিমাম বসে থাকতেই হবে। যা পড়ালাম সেটা কিভাবে পড়বি? প্রথমে আমার নোট থেকে পড়বি, কারণ আমি নোট ওয়াইজ ফলো করে পড়াবো। দেখ, ফিজিক্সে একটা মিথ থাকে সবসময়, যে নোট জিনিসটা ভালো না, নোট পড়তে গেলে সংকীর্ণ পড়াশোনা হয়ে যায়। ফিজিক্সের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম। তোরা এনসিআরটি বলে নাম শুনেছিস তো বইয়ের? এনসিআরটি বইয়ের প্রচলন কতটা আছে আশা করি বলতে হবে না, সবার মুখে শুধু এনসিআরটি এনসিআরটি এনসিআরটি। ফিজিক্সে এনসিআরটির কোনো গুরুত্বই নেই। সরি, এটা বলা ভুল হয়ে যাবে যে গুরুত্ব নেই। অ্যাকচুয়ালি ফিজিক্সে যেভাবে এনসিআরটির প্রচলন আছে বাকি সাবজেক্টে, ফিজিক্সে এনসিআরটির ওইভাবে প্রচলন নেই। যারা ধর নিট যেই কোয়ালিফাই করেছে, ভালো ভালো র্যাঙ্ক করেছে, AIR 1 হয়ে গেছে, ওদের কাছেও যদি শুনিস, ওরা বলবে যে হয়তো বই খুলে দেখিনি, আমি শুধু নোট পড়েছি, কোনো কোচিং এর মডিউল পড়েছি, কোনো টিউটরের নোট পড়েছি। অ্যাকচুয়ালি এনসিআরটিতে যেভাবে ফিজিক্স লেখা আছে, সেইভাবে ফিজিক্স বুঝতে গেলে তোর ব্রেন পাওয়ার যথেষ্ট হাই হতে হবে। তোকে কয়েকবার সিলেবাস শেষ করে তারপর তোকে এনসিআরটির মধ্যে ঢুকতে হবে। এনসিআরটির মধ্যে ইনফরমেশন এত বেশি আছে, এত স্ট্রং ইনফরমেশন আছে, যে তুই একবার পড়ে ওটাকে বুঝতেই পারবি না। একটা লাইনের মধ্যে এমন এমন কথা বলে চলে গেছে, তুই স্কিপ করে চলে গেলি, যতবারই পড়বি ততবারই মনে হবে নতুন নতুন কিছু পাচ্ছিস। তাহলে অত স্ট্রং জিনিস, অত মানে একটা ভারী জিনিসকে আমার প্রথমে ধরার থেকে আগে আমি হালকাভাবে শুরু করি। ঠিক আছে? ফিজিক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে নোট দিয়েই চলে। নোট যদি তুই ফলো করে নিস, ফিজিক্সে কি আছে? ইনফরমেশন, ইতিহাসের মতো মুখস্থ করবি, যে ভারত কবে স্বাধীন হয়েছিল, মহাবিদ্রোহ কবে হয়েছিল, এটা বারবার করে মুখস্থ রাখতে হবে। এটা কি করবি? একটা ফর্মুলা শিখবি, সেই ফর্মুলাটাকে বারবার তোকে ইউজ করে করে প্রবলেম সলভ করতে হবে। তো এই ফর্মুলার জন্য তোকে বইয়েই যেতে হবে এমন কোনো বাধ্যতা আছে? একটা নোট হলেই চলবে। ঠিক আছে? হ্যাঁ, কিছু কনসেপ্ট থাকে যেগুলো ধর থিওরিটিক্যাল কনসেপ্ট থাকে, যেগুলো তোকে জানতে হবে, যেগুলো আমি নোটে সম্পূর্ণ লিখতে পারবো, সেগুলো তুই বই থেকে পাবি। সব গল্প যদি আমি নোটেই লিখে দেবো, তাহলে তো বই তৈরি হয়ে গেল। নোট মানে কি? একটা সারসংক্ষেপ, একটা শর্ট মেথড, একটা শর্ট জায়গা যেখানে তুই সবকিছুকে জিস্টটাকে নিয়ে নিতে পারছিস, এটা হলো নোট। তো নোট সেইভাবে তৈরি করা আছে। তাহলে বাড়ি গিয়ে তোর কাজ হবে প্রথমে আমার নোটটাকে ফলো করা। নোট ফলো করতে ধর আমি যা পড়েছি সেই নোটটা, তুই নোটটা থেকে তুই যদি পড়িস, তোর ধর খুব বেশি হলে 30 মিনিট লাগলো। আমি কতটা পড়াবো? আমি 2 থেকে 3 পেজ পড়াবো নোটের। ঠিক আছে? আমার নোটের 2 থেকে 3 পেজ মানে বইয়ের কিন্তু 6-7 পেজ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে তুই ওইটুকু পড়তে তোর 30 মিনিট লাগলো। কিভাবে পড়তে লাগলো? প্রথমে একবার পড়লি, তুই জিনিসটাকে বুঝলি যে দাদা এটা 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 বলেছিল, হ্যাঁ এগুলো এগুলো বুঝে গেছি, এটা তোমার সমস্যা নেই, হয়ে গেল বোঝা। এবার তুই প্রথম থেকে এবার পড়ছিস যে আমি যদি আমাকে যদি লিখতে দেয়, তাহলে আমি কিভাবে লিখবো। এই ডেরিভেশনটা যদি পরীক্ষাতে চলে আসে, তাহলে এই ডেরিভেশনটা আমি কি করে করবো? এটার পর এটা করতে হবে, ওটার পর ওটা করতে হবে, এরকম ভাবে নিজেকে প্রশ্ন করে করে পড়তে হবে। ঠিক আছে? তুই শুধু দেখে নিলে ও ডেরিভেশন এখানে শুরু হলো, প্রথমে V = IR লিখবো, তারপরে আই এর জায়গাতে DQ/DT লিখবো, এরকম না। আমাকে যদি করতে হয় V = IR পর, তো আমি আর ফাঁকা থাকবো, আমার কাছে তো কেউ থাকবে না। তাহলে আমার মাথায় কি করে আসবে যে V = IR পর আমি কি লিখবো? ওই ট্রিকটা তোকে ওখানে বসে বসে বানাতে হবে। বুঝতে পারলি কি বলতে চাইছি? এইভাবে তোদেরকে এগাতে হবে। তাহলে প্রথমে তুই নোট পড়ে নিলি 30 মিনিট, বাকি যে 1.5 ঘন্টা পড়ে থাকলো, সেই 1.5 ঘন্টা তুই এবার কি করবি? যতটুকু আমি নোটে পড়েছিলাম সেই রিলেটেড তুই বই থেকে পড়বি এবার। ঠিক আছে? বই থেকে কেন পড়তে বলছি? বই না পড়লে কি হবে? না, বই না পড়লেও চলবে, অ্যাটলিস্ট আমার কাছে বই না পড়লেও চলবে। কিন্তু বই থেকে কেন পড়বি? কারণ বই পড়ার অভ্যেসটা তোকে করতে হবে। 11-12 তুই নোট পাবি, তারপরে তোকে নোট কে দিবে? তারপরে তো আমি আমার কাছে এসে নোট পেয়ে যাবি না তুই, বা অন্য কোনো টিচারের কাছে গিয়ে নোট পাবি না, তখন তোকে বই পড়ার অভ্যাস করতে হবে। এবার ওই মুহূর্তে তোর যদি বই পড়ার অভ্যাস না থাকে, ওই মুহূর্তে গিয়ে কিন্তু তুই পিছিয়ে যাবি। বই দেখে তোর ভয় লাগবে, তুই নোটে অভ্যস্ত হয়ে গেলি। তাহলে নোটে অভ্যস্ত হওয়া যাবে না। নোট থেকে সহজে বুঝে নিতে হবে, তারপরে সেটা বই থেকে ইনফরমেশন নিতে হবে যে বইয়ে কিভাবে লেখা আছে। এমন কোনো লেখা পাবি যেটা আমি লিখিনি, যেটা বইয়ের মধ্যে আছে।
ওই ইনফরমেশনটা তুই হাইলাইট করে নিলি যে এইটা আমাকে জানতে হবে, এটা বুঝতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? অসুবিধা নেই। ওকে, সেমেস্টার যেহেতু হয়েছে, যেহেতু এটা এমসিকিউ আছে সেমেস্টার 3-তে, তাহলে তোদেরকে তো ডেরিভেশন প্র্যাকটিস করতে হচ্ছে না, ডেরিভেশন প্র্যাকটিস করতে হবে না। কিন্তু আমি তোদের ডেরিভেশন করাবো। এবার যখন আমি ডেরিভেশন করাবো, যে কোনো ডেরিভেশন একটা প্রমাণ ধর করাচ্ছি আমি, এখানেই মন দিয়ে বুঝে নে যে আমি ডেরিভেশনটা কিভাবে এগাচ্ছি। তোকে ওই ডেরিভেশনটা প্র্যাকটিস করতে হবে না, কারণ এমসিকিউ সিস্টেমে ডেরিভেশন আসবে কি? আসবে না। তবে তুই মন দিয়ে দেখবি কেন, আমি তাহলে ডেরিভেশন করাবো কেন, শুধু ফর্মুলা লিখে দিলেই চলতো? দুটো কারণ। এক হচ্ছে ব্যাপারটা ইনকমপ্লিট হয়ে যাবে, তুই স্যাটিসফাইড হবি না, জিনিসটা আসলো কোথা থেকে, সবই যদি মেনে নিতে হবে তাহলে কেমন কি হলো? সায়েন্স মানে কি? জানতে হবে কি হলো, কোথা থেকে হলো, সেটা প্রমাণ করতে হবে, তবেই তো ভেতরে শান্তি পাবি। তো এই একটা কারণ। আর দুই কারণ হচ্ছে, ওই যে ডেরিভেশনটা আমি করছি, ওই ডেরিভেশনের প্রসেসটা থেকে কোনো শর্ট কোশ্চেন হয়ে যেতে পারে। আমি যখন করাবো তুই বুঝতে পারবি। একটা ডেরিভেশন করিয়ে দেওয়ার পর তোর মনে হতে পারে যে ডেরিভেশন প্র্যাকটিস করার কি দরকার। প্র্যাকটিস করতে হবে না, কিন্তু ডেরিভেশনটা করার সময় আমি যে কথাগুলো বলবো বা যে প্রসেসগুলো এগাবো, ওই প্রসেসগুলো থেকে কোশ্চেন করে দিবে, হয়তো উল্লেখই করে দিলে যে এই ডেরিভেশনটা করার সময় কোন প্রসেসের প্রয়োজন। বোঝা গেল? তাহলে ডেরিভেশনটা মন দিয়ে দেখতে হবে, সেই জন্য ওটাকে বাড়িতে পড়ার দরকার নেই, ওটা আমি যখন পড়াবো তখনই মন দিয়ে যদি দেখে নিস তাহলেই চলবে। হয়েছে এতটুকু? তাহলে এইভাবে তোদেরকে পড়তে হবে। এবার পড়ার যে বিষয়টা, সপ্তাহে 7 দিন, 7 দিনই কি আমাকে পড়তে হবে ফিজিক্স? 7 দিনই কি ফিজিক্স পড়তে হবে? অ্যাকচুয়ালি তা নয়। আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোরা দেখেছিস কিনা, টিউশন টাইম ম্যানেজ করা এইসব নিয়ে একটা কিছু বলেছিলাম, তাই না? তোদেরকে আমি বলেছিলাম যে 7 দিন যদি তুই ধরিস, 7 দিনে স্কুল টাইমটাকে যদি বাদ দিই আমি, স্কুল টাইম বাদ দিতে গেলে তোদের কাছে 3টে করে বেলা থাকে বলেছিলাম, মর্নিং, তারপরে তোর ইভিনিং থাকছে মানে বিকাল থাকছে, আর একটা নাইট, রাত থাকছে। 3টে করে বেলা থাকছে, তাই না? এই 3টে করে বেলা তুই পড়ার টাইম পাচ্ছিস। তার মধ্যে তোর টিউশনও তো আছে, বলেছিলাম টিউশন আছে। টিউশন কটা টিউশন নিবি তুই? তোর ম্যাক্সিমাম 6টা সাবজেক্ট হতে পারে, কারো কারো 5টা হতে পারে। তো ম্যাক্সিমাম 6টা সাবজেক্টের 6টা টিউশন তোকে নিতে হবে। এক একটা টিউশনে কটা করে টাইম দিতে হবে তোকে সপ্তাহে? 2টো করে টাইম দিতে হবে, তাই না? তাহলে 6টা টিউশন যদি 2টো করে টাইম দিস, কত টাইম হচ্ছে? 6 দুগুণে 12টা টাইম যাচ্ছে, মানে 12টা বেলা তোর চলে যাবে এখানে। 7 দিনের মধ্যে তুই কতগুলো বেলা পাচ্ছিস? 3 7 21টা বেলা পাচ্ছিস, তাই তো? এর মধ্যে 12টা বেলা তোর টিউশন পড়তেই চলে গেল, আর দুপুর হিউজ পরিমাণ টাইমটা তো স্কুলেই চলে গেল, তাই না? তাহলে বাকি থাকছে কটা টাইম? 21 থেকে 12টা বাদ, মানে তোর কাছে 9টা বেলা পড়ে থাকছে। এই 9টা বেলার মধ্যে তোকে সব পড়া করতে হবে। কি কি পড়া করতে হবে একটু শুনে নে। টিউশনের পড়া করতে হবে, প্রত্যেকটা টিউশন। কটা টিউশন? 6টা টিউশন, 9টা বেলার মধ্যে, হ্যাঁ। 6টা টিউশনের পড়া করতে হবে। স্কুলে কটা করে ক্লাস হচ্ছে? 4টা 5টা 6টা, জটাই ক্লাস হোক না কেন, কোনোদিন 2টো, কোনোদিন হয়তো সারাদিন বসিয়ে থাকলি, তো জটাই ক্লাস হোক, সেই ক্লাসগুলোর হোমওয়ার্ক তোকে করতে হচ্ছে। হয়ে গেল এটা। পড়া রিভাইজ করতে হবে, প্রথম প্রথম না হলেও পরে রিভাইজ করতে হবে। প্র্যাকটিক্যালের টাইম চলে আসবে তাড়াতাড়ি করে, প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করবি, সেই প্র্যাকটিক্যালগুলো বাড়িতে লিখতে হবে। দেখবি প্র্যাকটিক্যাল করতেই হেজিয়ে যাচ্ছিস, এই বন্ধুকে ফোন করছিস, ওই বান্ধবীকে ফোন করছিস, তোরা কিভাবে করেছিলি, এটা কিভাবে হলো, সিনিয়র দাদাকে ফোন করছিস, ওই জোগাড় করতে করতে বেলা শেষ। ঠিক আছে? তো প্র্যাকটিক্যালের টাইম চলে গেল, পরীক্ষা আস্তে আস্তে প্রজেক্ট লিখতে দিয়ে দিবে, প্রজেক্টের টাইম চলে গেল। এই 9টা বেলার মধ্যে এত কিছু তোদেরকে করতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা? তারপরে তো আমার যদি চ্যাপ্টার শেষ হয়ে যায়, আমি তো আবার চ্যাপ্টার রিভাইজ শুরু করে দেবো, মানে এইদিকে পড়াও চলবে প্লাস আবার রিভিশনও চলবে। তো এই 9টা বেলার মধ্যে তোকে এত কিছু করতে হবে। এবার তুই 6টা টিউশনের পরিবর্তে কোনো একটা টিউশন ডবল নিয়ে নিলি মনে কর, তাহলে এবার ভাব এখান থেকে 2টো টাইম কমে গেল, 7টা বেলা, তাই তো? ফিজিক্সের নিয়ে নিলি 2টো টিউশন, ম্যাথামেটিক্সের নিয়ে নিলি 2টো টিউশন। 2টো টিউশন কেন নিলি? দুই দিক থেকে শেষ করবো, সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বা হয়তো এখানে বুঝতে পারছি না, ওখানে বুঝিয়ে যাবো। যে কোনো একটা টিউশন নিবি, যে কোনো একটা, প্রত্যেকটা সাবজেক্টের একটা টিউশন। একটার বেশি যদি টিউশন নিয়ে নিস, নিজেকেই পিছিয়ে দিচ্ছিস। তোর মনে হতে পারে আমি 2টো টিউশন নিয়ে অন্যান্যদের থেকে এগিয়ে যাবো, এগাবি না, পিছিয়ে যাবি। সায়েন্সের পড়া নিজে থেকে হয়, টিচার পড়িয়ে দিলে পড়া হয়ে যায় না। ফিল করে গেছিস কিনা 1 বছরে? টিচার পড়িয়ে দেওয়া মানে, আমি যতই পড়িয়ে দিই, এত বকর বকর করছি, এত তোদের জন্য ভিডিও রেকর্ড করে রেখেছি, কিছু লাভ হয়েছে? নিজে পড়েছিস তবেই তো হয়েছে কিছু। যতটুকু নিজে পড়েছিস ততটুকুই পেরেছিস, বাকি আমার দ্বারা কিছু হয়নি। তাহলে তুই টিচার নিয়ে নিবি বেশি করে, যে এখানে একবার পড়িয়ে দিল, ওখানে আরেকবার পড়িয়ে দিবে, আমার কি সুন্দর রিভিশন হয়ে যাবে, আমাকে পড়তে হবে না, এমনটা হবে না। তুই যতক্ষণ না নিজে দেখে পড়ি, 2টো টিউশন তো বানাবি না কোনো মতে, টাইম এখানে কমাবি না। এতগুলো কাজ তোকে এই বেলার মধ্যে করতে হবে, সেখানে টিউশন বাড়িয়ে তুই যদি টাইম কমিয়ে দিস, তোর পড়ার সময় নষ্ট। বোঝা গেছে? আচ্ছা, প্রত্যেক দিন কি ফিজিক্স পড়তে হবে? এমন কোনো বাধ্যতা নেই, প্রত্যেক দিন ফিজিক্স পড়তে হবে না, সাবজেক্ট অনেকগুলো আছে, সবই পড়তে হবে তোকে, তাই না? তবে সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন যেন তোর ফিজিক্স অ্যাটলিস্ট থাকেই, এবং প্রত্যেকটা 2 আওয়ার্স করে, 2 ঘন্টা করে, আমি 2 ঘন্টা মিনিমাম বলছি। এবার তুই যদি এমন হয় যে না তুই অত সহজে বুঝতে পারিস না, তোর নিতে একটু সময় লাগে, হতেই পারে এরকম, সবার ব্রেন একই রকম না, তোর নিতে সময় লাগে, তাহলে সেটা 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টাও হতে পারে। বুঝলি ব্যাপারটা? তাহলে সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে,
অ্যাটলিস্ট বোর্ডের পড়া তো করতেই হবে। নিট যেই যারা প্রিপারেশন নিবি তাদের আলাদা বিষয়, ওদের কথা বললাম না। 2 ঘন্টা করে পড়তেই হবে। বোঝা গেছে? এই 2 ঘন্টাটা কোন পড়ার কথা বললাম? এই 2 ঘন্টাটা আমি যে পড়াটা করাচ্ছি, মানে যে পড়াটা কারেন্ট দিচ্ছি, সেই পড়াটা করার কথা বললাম। ফার্দার যদি রিভিশন থাকে সেটা আলাদা টাইম, ওটা ওই 2 ঘন্টার মধ্যে না। তুই 2 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার রিভিশনও করবি, আবার পড়াও তৈরি করবি, তাই কি হয় নাকি? সম্ভব না। তাহলে 2 ঘন্টায় আমার পড়া তৈরি করছিস, কারেন্ট পড়া। আর যদি রিভাইজ দিই তার জন্য আলাদা কোনো টাইম আছে। এবার তোদের মনে হতে পারে এত টাইম ম্যানেজ করবো কি করে? একদিনে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স সবই পড়তে হবে, আর বাংলা ইংলিশ তো আছেই। কি করে টাইম ম্যানেজ করবো? এই টাইম ম্যানেজ করা তোদেরকে শিখতে হবে, জুগাড়ু হতে হবে। কিভাবে টাইম ম্যানেজ করা শিখতে হবে? বাড়িতে শুধু বসে থাকলেই আমি পড়বো, এই ধারণাটা চেঞ্জ করে দে। যে আমি বাড়িতে যখন থাকবো তখনই পড়া হবে, বাড়ির বাইরে আমার পড়া হবে না, এই ধারণাটা চেঞ্জ করতে হবে। এটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই, তোরা যত বড় হবি ধীরে ধীরে দেখবি বাড়ির থেকে বেশি বাইরেই পড়াশোনা হচ্ছে। আমি যে সারাদিন ঘুরে বেড়াই, দৌড়ে বেড়াই, আমি বাড়িতে পড়ার টাইম পাই না, বাড়িতে পড়ি না। আমি কোথায় পড়ি? বাসে পড়ি। ফোন নিয়ে বসে গেলাম, বাসে পড়ছি। পড়াতে গেলাম, ওদেরকে লিখতে দিয়ে দিয়েছি, আমি পড়ছি। আমার পড়ার টাইম এগুলো, বাড়িতে খুব কমই পড়ি, বাড়িতে থাকি না ওরকম। তোদের এরকমটাই হবে, তোরা বাড়ির থেকে বাইরে বেশি সময় কাটাবি। তাহলে বাইরে অত্যাধিক যখন সময় কাটাচ্ছিস, ওই সময়গুলোকে কাজে লাগাতে হবে। কখন কখন সময়কে কাজে লাগাবি? ধর স্কুলে গেলি, 10টা থেকে শুরু করে 4:30 5টা অব্দি তোকে স্কুলে থাকতে হবে, তাই না? প্রেয়ার লাইন হয়ে গেল, তারপরে কি সঙ্গে সঙ্গে স্যার ঢুকে গেল ঘরে? ঢুকলো না, টাইম লাগে। ওই মুহূর্তে কি করিস? দাঁড়া একটু রিলস বানিয়ে নি, একটা বান্ধবীকে ডেকে নিলি, পিছনে বসিয়ে দিলি, তুইও মুখ ইউ করছিস, ওই পিছনে মুখ মুখ করছে, দিয়ে একটা রিলস বানিয়ে দিলি, সুন্দর আপলোড করে দিলি, কি মজা। ওই জিনিসটা না করে ওইটুকু টাইমে তোর মনে হতে পারে যে বিকালে আমাকে ফিজিক্স টিউশনে যেতে হবে, তো 4 পেজের পড়া আছে, আমি একটা পেজ অন্তত এগিয়ে রাখি যাতে বাড়ি গিয়ে চাপটা কম হয়। এই জিনিসটা তুই ওখানে করতে পারিস। বোঝা গেল? টিফিন টাইম দিল, টিফিন দিচ্ছে তোর, ধরে নে 20 মিনিট 25 মিনিটের টিফিন দিচ্ছে, তোর খেতেই তো লাগে 5 মিনিট, তাই না? ক্ষুধার্ত মানুষ হয়ে থাকিস, ধর আবার খাসি না, ধর অনেকে খাইস না, তাহলে টিফিন টাইম তাহলে কি করবি তুই ওই টাইমটাতে? কি করলি? ঘাড়ে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছিস, চল এদিক থেকে ঘুরে আসি একটু, ওদিকে চলে গেলি, এদিকে চলে, এগুলোই ধর করছিস, নতুন নতুন কিছু রিভিল করে বেড়াচ্ছিস। ওগুলো না করে কি করবি? ওই টাইমে 4 5টা অঙ্ক এগিয়ে নে, ম্যাথামেটিক্সে 5টা অঙ্ক করে নে। তোরা দেখবি তোদের ক্লাসের মধ্যে অনেকে এরকম থাকে যারা টাইম নষ্ট করে না, পড়াশোনা করে, থাকে না এরকম? যারা এরকম করে কিনা তারা সেলফ মোটিভেটেড, ওদেরকে শেখানোর দরকার নাই, নিজে থেকেই করছে। ওই সেলফ মোটিভেশন তোদের দরকার। টাইমগুলো এখান থেকে বের করতে হবে, এখান থেকে দেখবি 2 ঘন্টা 1 ঘন্টা টাইম তোর পড়া হয়ে গেল। আবার আরো আরো একটা খারাপ দিক আমি বলে দিচ্ছি, কোনো ক্লাসে ধর দেখছিস যে ওই টিচার পড়ায় না ঠিকঠাক, এসে শুধু এমন ভাব করে যে পড়াচ্ছে, হয়তো এরকম হয় না? এসে এমন ভাব করছে, ধর কোশ্চেন লিখাতে লেগে গেল শুধু, এসে বলো খাতা খোলো, এই কোশ্চেনটা লিখো, পড়া বুঝালো না। তুই কি করবি ওই মুহূর্তে? মুখ নিচু করবি, নিজের যে পড়ার বইটা সেই পড়ার বইটা খুলে পড়বি। এফেক্টিভ হতে হবে না, ওখানেও টেকনিক শিখতে হবে। যদি দেখিস যে এফেক্টিভ কিছু করাচ্ছে, তবে অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করা দরকার। আর যদি এফেক্টিভ কিছু না হয়, তাহলে তোকে নিজেকে এফেক্টিভ কিছু বানাতে হবে। ঠিক আছে? সেখানে মারও খেতে পারিস, কিছু করার নেই। তুই নিজে ভালো বুঝতে পারবি সেটা ক্লাসে কি করা উচিত, আমাকে তো বলে দিতে হবে না, এটা তোর নিজস্ব বিষয়। বুঝতে পারলি তাহলে কি করে টাইম ম্যানেজ করতে হবে। টিউশন ছুটি হলো, ওই যেমন এখানে 1 ঘন্টা 1/2 ঘন্টা বসে গেলাম, কিছুক্ষণ গেজাচ্ছি, ওর নিন্দা এর নিন্দা, ওর প্রশংসা, ওর সাথে ওকে জুড়ে দিলি, ও নিজেকে প্রমাণ করতেই ব্যস্ত, না রে আমি জুড়ে নাই, দিয়ে এগুলো করতে করতে একটা সময় নষ্ট হয়ে গেল। এগুলো করা যাবে না। টিউশন ছুটি হবে, সোজা বাড়ি যাবি। এখান থেকে বাড়ি যেতে যেতে যতক্ষণ তোদের কথা হবে ততটুকু কথা। আর যদি বন্ধুত্ব করিস, পিরিত করে বেড়াস, তাহলে তো আর কিছু হবে না, ওগুলোই হবে, পড়াশোনা হবে না। ঠিক আছে? তাহলে 12-এ কিন্তু এখানে আর বসতে পাবি না, ছুটি হবে। হ্যাঁ, আমি লাইট বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে। আমি লাইট বন্ধ করে দেবো মানে বুঝে নিবি তোদেরকে বের করে দিতে বলছি, মুখে বলবো না কিন্তু, বেরিয়ে যাবি। ঠিক আছে? না সিরিয়াসলি, 11টা যেভাবে নষ্ট করেছিস 12টা করা যাবে না, কিন্তু সিরিয়াস হ, 12-এর রেজাল্টের উপর সবকিছু ডিপেন্ড করে আছে। 11টা তো গেলই, এই 11টে গেল, এটা কিন্তু তোদেরকে ভুগতে হবে ইন ফিউচার। এর মানে এই না যে ওটা পার করে চলে গেলে আর কোনোদিন কাজে লাগবে না, ভুগতে হবে। এই যে 12 পাস করার পর কি করবি, কিছু ভাবনা চিন্তা করেছিস? করিসনি, করতে হবে না এখন, আপাতত 12টা ভালো করে কর। 12 পাস করার পর দেখবি মাথা ঘুরতে শুরু করবে, কি করব, নিট দেবো, জেই দিব, নাকি কলেজে যাব, নাকি নার্সিং এ যাব, কোথায় যাব? যেখানে যাব সেখানেই নাকি 11 12 এর পড়া করতে হবে। তখন ওই 1 মাস 2 মাসের মধ্যে তোকে 11-এর পুরো সিলেবাস শেষ করতে হবে। একটা বছর সময় দিয়েছে, গুরুত্ব দিসনি, তখন 1 মাস সময় দিবে, 1 মাসে তোকে করতে হবে। তাহলে একটা তো গেছে, একটা বছর তো গেছে, দ্বিতীয় বছরটাকে নষ্ট করবো না, এটা তো অন্তত এগিয়ে রাখি। বোঝা গেছে কথাগুলো? এইভাবে ফলো করবি। তাহলে কি বললাম? 7 দিনের মধ্যে অ্যাটলিস্ট 4 দিন তো তোকে ফিজিক্স পড়তেই হচ্ছে।
4 দিন অ্যাটলিস্ট তোকে ফিজিক্স পড়তেই হচ্ছে। এবার রিভিশনের বিষয়টা আমি বলি তোকে, শোন। কোনো একটা চ্যাপ্টার, ধর ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে 3টে চ্যাপ্টার আছে, যদি 4টা চ্যাপ্টার আছে, প্রথমে একটা ছোট্ট চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টার আমি ধরে নিচ্ছি, 3টে চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার ধর কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমার কাছে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, তার মানে তুই ওটাকে রিভাইজ করতে শুরু করলি। আমি যে কোনো সময়ে ওটার এক্সাম নেব। আমি এরপরে আর তোদেরকে এক্সাম ডেট দেবো না, সাডেন এক্সাম নিয়ে নেবো একটা। 11-এ বলে দিতাম যে 1 সপ্তাহ টাইম আছে, 1 সপ্তাহ পর তোদের এক্সাম নেবো, ওই জিনিসটা আর করবো না। খুব বেশি হলে 3, 4, 5টা দিন আমি সময় দেখবো, দিয়ে হঠাৎ করে একদিন বলবো যে আজকে জানিয়ে দিলাম কালকে এক্সাম আছে তোদের। এবার এখানে তোদের উচিত আগে থেকে প্রিপারেশন হয়, চ্যাপ্টার শেষ হয়ে যাওয়া মানে তোদের প্রিপারেশন শুরু করে দেওয়া। এটা যেন না বলিস যে তুমি তো বলোনি আগে থেকে যে পরীক্ষা নিবা, আমি শুনবো না ওগুলো, ঠিক আছে? চ্যাপ্টারের সাথে রিভিশন চলবে, চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তোরা একদম শুরু করে দিলি সবকিছু। ক্লিয়ার আমার কথা? ওকে, তাহলে এইভাবে তোরা পড়ছিস। এবার শেষ করার পর কিন্তু রিভিশন করবো আমি আবার, মানে কোশ্চেন রিপিট করবো। রিভিশন বলতে থিওরি ক্লাস আর রিভাইজ করবো না, থিওরি ক্লাসের জন্য তো ভিডিও থাকবেই। রিভাইজ করবো হচ্ছে কোশ্চেন, প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে। আচ্ছা, কোশ্চেনের জন্য প্রথমে আমি ভেবেছিলাম যে টপিক ওয়াইজ যতটুকু পড়াবো ততটুকুর উপর ডিপেন্ড করে যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো লিখে তোদেরকে সলভ করাবো, কারণ বইয়ে এগুলো সাজানো থাকে না। এই বইটাতে সব সাজানো আছে, খুলেই বুঝতে পারবি যে কোনো একটা কিছু পড়ালাম, কুলম্বের সূত্র পড়িয়ে দিলাম, কুলম্বের সূত্রে গাণিতিক রূপ পড়িয়ে দিলাম, এবার এই কুলম্বের সূত্র থেকে কি কি প্রশ্ন হয় সেগুলোর উদাহরণ দিয়ে দিয়েছে, সেগুলোর প্রশ্ন দিয়ে দিয়েছে। বুঝতে পারলি? তাহলে আলাদা করে আমাকে এখন এগুলো বানানোর প্রয়োজন পড়বে না, তোদেরকে এইখান থেকে আমি এইসব জিনিসগুলো করাবো, বেছে বেছে করাবো। সব না, এখানে নিট যেই সব ঢুকে আছে, আমাকে বেছে বেছে করাতে হবে। ক্লিয়ার হয়েছে রে? বুঝতে পেরেছিস তো? তাহলে এরপর থেকে ফাঁকি দিবি না নিশ্চয়ই কেউ? পার্থ, ফাঁকি দিবি? সিরিয়াসনেস আসছে? আহ, এখান থেকে বেরাবো আবার যেকার সেই পরীক্ষার আগে আবার একটু সাজেশন টাজেশন চাইবো, কোনো না কোনো ভাবে পাস করে যাবো। 12-এ ছুটি নিবি না, শুধু আমার টিউশন বলে না, কোনো টিউশন একটা দিনও ছুটি দিবি না। বুঝতে পারলি? যদি না খুব অসুস্থ, জ্বর কোনো অসুখ না যে জ্বরের জন্য তুই টিউশন বাদ দিয়ে দিবি, স্কুল বাদ দিয়ে দিবি। যদি জ্বরও হয়, পরীক্ষা যদি থাকে, তুই যাবি না? মানে যেতে পারবি নিশ্চয়ই, ওই জন্য যাবি। তো ওই রকম গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা টিউশনকে আর ক্লাসকে, ঠিক আছে? টিউশন একদিনও বাদ দিবি না। ঘুরতে যাওয়া তো অ্যাটলিস্ট 12-এ ভুলেই যা। মামার বাড়ি, দাদুর বাড়ি, মরা বাড়ি, বিয়ে বাড়ি, সন্তানের বাড়ি, কার বাড়ি, ওগুলো সব বাদ দে। যাই হোক, বুঝতে পারলি কিনা আমার কথাগুলো কি বললাম? কোনো জায়গাতে ঘুরতে যাওয়া যাবি হবে না, পিকনিক টিকনিক সব বন্ধ। 12 পাস করলে নির্জয়ই দেওয়া যায়, কলেজ করতে হবে না। ঠিক আছে রে? বুঝতে পেরেছিস সবকিছু?